হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চাষবাসের পরামর্শ দিয়ে থাকি কিষাণ বাণী অনুষ্ঠানে। আমাদের উদ্দেশ্য পরামর্শ শুনে বুঝে চাষবাসের সঙ্গে যুক্ত সমস্ত কৃষক বন্ধুগণ যেন তাদের যে কাঙ্ক্ষিত ফসল সেটা ঘরে তুলতে পারেন। সেই সঙ্গে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তর বিশেষভাবে লক্ষ্য রেখেছে রবি মরশুমে উৎপাদিত শস্যের এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য স্থির করা। তাহলে দেখে নেওয়া যাক রবি মরশুমে উৎপাদিত কোন শস্যের কি সহায়ক মূল্য স্থির করা হয়েছে, তাই না? প্রথমেই বলি গমের কথা। গত অর্থবর্ষে গমের মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য ছিল 1840 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 1925 টাকা প্রতি কুইন্টাল। এবারে বলি মুসুরির কথা। মুসুরির ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল 4475 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 4800 টাকা প্রতি কুইন্টাল। ছোলার ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল 4620 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 4875 টাকা প্রতি কুইন্টাল। সূর্যমুখীর ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল 4945 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 5215 টাকা প্রতি কুইন্টাল। বন্ধুরা শুনলেন রবি মরশুমে উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে। তাহলে এবারে আমরা চলে যাই কিষাণ বাণীর বিষয়ে। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। আমরা যারা চাষবাস করি বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু অনুযায়ী আমাদের যে চাষবাসগুলো হয়ে থাকে, আমাদের যে শীতকালে আমরা যে সমস্ত সবজি চাষ করি তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি এটা একটা অন্যতম বিষয়। আজকে আমরা আলোচনা করব শীতকালীন যে ফুলকপি বাঁধাকপি চাষ। শুধু শীতকালীনই বলবো না, ফুলকপি বাঁধাকপি চাষ নিয়েই আমাদের কথা হবে। সহকারী কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বহরমপুর মহকুমা, বরুণ কুমার ভট্টাচার্য। বরুণ বাবু নমস্কার। নমস্কার। বরুণ বাবু, একেবারে শুরুতে যেটা বলেছিলাম আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি চাষ। একদমই। আচ্ছা, এই যে ফুলকপি এবং বাঁধাকপি এই যে চাষ, এই চাষের জন্য সর্বপ্রথম আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমরা যে মাটিটা যেটা আমরা তৈরি করব সেটা কেমন হওয়া দরকার? আচ্ছা, প্রথম কথা বলি, আপনার কথার রেস্টে নেই যে শীতকালীন যতগুলো সবজি কৃষক ভাইরা চাষ করে থাকেন তার ভিতরে ফুলকপি বাঁধাকপি আমাদের কাছে খুবই পছন্দের সবজি। একদম। যদিও নতুন জাত এবং প্রযুক্তির দৌলতে এই সবজিগুলো কিন্তু এখন অসময়েও চাষ হচ্ছে,
ফলে সারা বছরই কিন্তু এগুলো আমরা বাজারে পেয়ে থাকি, আমাদের অভিজ্ঞতায় আমরা নিশ্চয়ই দেখে আসছি। একদম ঠিক বলেছেন। তো শীতকালে চাষ হলেও সারা বছরই আমরা পেয়ে থাকি, যদিও যেহেতু শীতকালীন সবজি, শীতকালেই কিন্তু এর ফলন বেশি এবং চাষ পদ্ধতিও সরল। অন্যান্য সময় চাষ করতে গেলে কিছু বিশেষ ব্যবস্থাপনা নেওয়া দরকার হয়। তো আপনি এই শুরুতে যে প্রশ্ন আমাকে করলেন যে কি ধরনের মাটিতে কৃষক ভাইরা এই দুটি গুরুত্বপূর্ণ সবজির চাষের কথা ভাববেন, তো দেখুন অনেক ধরনের মাটি এই চাষের জন্য উপযুক্ত, তবে একটু গভীর দোআঁশ মাটি, এই পরীক্ষার ফলে দেখা গেছে এই ধরনের মাটি কিন্তু এই চাষের জন্য একদমই উপযুক্ত। মানে দোআঁশ মাটি যার জল ধারণ ক্ষমতাও রয়েছে এবং জল নিকাশি ব্যবস্থাপনাও যথেষ্ট উন্নত। আর নাবি ফসলের জন্য একটু বেশি জল ধারণ ক্ষমতা সম্পন্ন মাটি হওয়া দরকার। আর এই যে চাষটা, এই চাষের জন্য যে মাটি কৃষক ভাইরা নির্বাচন করবেন, সেই মাটিটা কিছুটা আম্লিক ভাব থাকলেও কিন্তু এই মাটিতে খুব সফলতার সঙ্গেই চাষ করা যায়। এখানে মাটির যে আম্লিকতার মান সেটা 6 থেকে 6.5 pH, এই ধরনের মাটিতেও কিন্তু তারা চাষ করতে পারেন। তাহলে অনেক ধরনের মাটির ভেতরে আপনার প্রশ্নের উত্তরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটু হালকা গভীর দোআঁশ মাটি এই চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। আচ্ছা, আমি ফুলকপির চারা নিজে ফেলবো, এক্ষেত্রে বীজতলাটা আমি কিভাবে তৈরি করব? আচ্ছা, ঠিকই বলেছেন। দেখুন, আমরা তো সবজি সাধারণত দুভাবে আমরা চাষ করে থাকি। একটা কিছু কিছু সবজি আছে যেগুলো সরাসরি জমিতে বীজ বুনে দেওয়া যায়, আর কিছু সবজি আছে যার বীজ কিন্তু আমরা বীজতলাতে ফেলে সেখান থেকে আমরা চারা তৈরি করে মূল জমিতে রোয়া করি। তো ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে এই দ্বিতীয় পদ্ধতি, যেটি হচ্ছে আমাদের বীজতলা তৈরি করে নিয়ে বীজতলাতে বীজ বুনে সেখান থেকে তৈরি হওয়া চারা কিন্তু আমরা মূল জমিতে রোপণ করি। এই যে বলেছেন যে এই যে বীজতলা, এই বীজতলাটার ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ যত্নবান হওয়া দরকার, কারণ যেহেতু বর্ষার সময় বা অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় এই বীজতলাগুলো তৈরি করতে হয়, ফলে বীজতলা যে জায়গাটা আমরা নির্বাচন করব বীজতলার জন্য, সেই জায়গাটা কিন্তু হওয়া দরকার খুব ভালো, অর্থাৎ সেখানে যেন জল নিকাশির ব্যবস্থা থাকে, দিনের বেশিরভাগ সময়টা যেন সূর্যালোক পায়, এবং এই বীজতলার যে মাটিটা, সেই মাটিটাও কিন্তু বীজ ফেলার আগে একটু শোধন করে নেওয়া দরকার। আর বীজতলাটা আমাদের তৈরি করতে হবে 3 ফুট চওড়া আর 10 ফিট বা সুবিধে মতো লম্বাটার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, কৃষক ভাইরা সুবিধের মতো করে নিতে পারেন, কিন্তু চওড়াটা 3 ফুট আর বীজতলাটা মাটি তুলে 6 ইঞ্চি মতন একটুখানি উঁচু করে নিতে হবে। এখন এই যে চওড়াটা 3 ফুট বলা হলো, এটা পরিচর্যাগত সুবিধের জন্য, মানে এ পাশ থেকে এবং ও পাশ থেকে চারাগুলো মাঝপথে যে পরিচর্যার বিষয় থাকে সেটা সুবিধের জন্য, ঠিক আছে। আর এই বীজতলাতে আমরা কিন্তু প্রতি বর্গমিটার বীজতলাতে আমরা কিন্তু এই 10 কেজি মতন একটু গোবর সার, তার সঙ্গে 25 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি বা 25 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স জাতীয় যে জৈব জীবাণুনাশক গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ধরনের একটি বীজতলা খুব যে বলা হলো যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে এখান থেকে কিন্তু সুস্থ সবল চারা আমরা পেতে পারি, যে চারাটা আমরা মূল জমিতে রোয়া করলে ফলনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে। আচ্ছা বলুন বাবু, এই যে আমি বীজতলা তৈরি করলাম, এবারে বীজ আমি যে ফেলবো সেটা ঠিক কোন জাতের হলে খুব ভালো হবে? আচ্ছা দেখুন, আজকের যে আলোচনা সেটা হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি। তো দেখুন, ফুলকপির ক্ষেত্রে প্রথমে আমি যে জাতগুলোর বলবো, এর তিন ধরনের জাত রয়েছে। কৃষক বন্ধুরা যারা শুনছেন নিশ্চয়ই এইগুলোর সঙ্গে অনেকেই অবগত রয়েছেন। ফুলকপির ক্ষেত্রে যে 3 ধরনের জাত, সেটা জলদি জাত, একটা মূল সময়ের জাত, একটা নাবি জাত, এই 3 ধরনের জাত রয়েছে। তো জলদি জাতের ক্ষেত্রে যে জাতগুলো খুব জনপ্রিয়, সেগুলোর ক্ষেত্রে আমি কয়েকটি জাতের কথা বলবো। সেটা হচ্ছে আর্লি স্নোবল, আর্লি কার্তিক, তারপর ধরুন আর্লি সিনথেটিক, আর্লি কোনোয়ার, এই ধরনের জলদি পাটনাই, এই ধরনের যে জাতগুলো সেগুলো কিন্তু আমরা জলদি জাত হিসেবে ফুলকপিতে আমরা নির্বাচন করতে পারি। আর মূল সময়ের যে জাত, সেই জাতগুলোর ভেতরে রয়েছে ধরুন পুষা সিনথেটিক, পুষা শুভ্র, পাঞ্জাব জায়েন্ট 26, এই ধরনের যেটা মূল সময়ের যে জাত। আর যদি কোনো কৃষক বন্ধু একটু নাবিতে চাষ করতে বাধ্য হন, অনেক ক্ষেত্রেই হয় না যে আমরা নাবি জাত মানে নাবিতে আমাদের বুনতে হয় বীজতলাতে, সেক্ষেত্রে পুষা স্নোবল 1 বা পুষা স্নোবল 2, আবার একটি জাত রয়েছে স্নোবল 16, এছাড়া ডানিয়া বা কালিম্পং,
এই ধরনের জাতগুলো কিন্তু ফুলকপির ক্ষেত্রে খুবই জনপ্রিয় জাত। আর ইদানিংকালে তো আপনি নিশ্চয়ই জানবেন যে হাইব্রিডের খুব রমরমা হয়েছে, অর্থাৎ আমরা সব সবজিতেই এখন হাইব্রিড জাতে অভ্যস্ত হয়েছি। তো ফুলকপির ক্ষেত্রে 2-3টি জাত আমি বলবো, সেটা হচ্ছে হাইব্রিডের জন্য হিমানি বা সাদা কোরাল মানে হোয়াইট কোরাল, ব্যানর, এই জাতগুলো হাইব্রিড হিসেবে ব্যবহৃত হতে পারে। আর আরেকটি কথা আলোচনার শুরুতেই বলেছিলাম যে অসময়ের যে সবজি অর্থাৎ শীতকালীন যে সবজি তার থেকে বাইরে এসে আমরা এখন কিন্তু গরমের মরশুমেও আমরা কিন্তু ফুলকপি চাষ করছি। সেক্ষেত্রে কৃষক ভাইদের কিন্তু জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অন্যান্য মানে এই সময়ের সুনির্দিষ্ট জাত নির্বাচন করতে না পারলে কিন্তু সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে CLR 1008, কেনজেন 46 এবং ডন, এই 3টি জাত অসময়ে অর্থাৎ গরমের ফুলকপির জন্য কৃষক ভাইরা নির্বাচন করতে পারেন। আর বাঁধাকপির ক্ষেত্রে আমি কয়েকটি জাতের কথা নিশ্চয়ই আমি বলবো, সেটা হচ্ছে যে সৌরভ, গোল্ডেন একার, প্রাইড অফ ইন্ডিয়া এবং ড্রাম হেড, এই গোটা কয়েক জাত কৃষক ভাইরা করতে পারেন। আর ইদানিংকালে ফুলকপির মতনই হাইব্রিড অর্থাৎ শঙ্কর জাতের যে বাঁধাকপি, তার ভেতরে খুব পরিচিত গ্রিন এক্সপ্রেস, কেকে ক্রস বা বিয়ার বল, এই 3টি জাত কিন্তু কৃষক ভাইরা চাষ করতে পারেন। আর অফ সিজন অর্থাৎ অসময়ের বাঁধাকপিও কিন্তু এখন অনেক ক্ষেত্রে জনপ্রিয়, সেটা NS 43 মানে NS 43 এবং সামার স্পেশাল, এই 2টি জাত কিন্তু কৃষক ভাইরা সফলতার সঙ্গে চাষ করতে পারেন। আচ্ছা আচ্ছা, বলুন বাবু, এই কপি আমি জমিও তৈরি করেছি। হ্যাঁ, এই জমি তৈরি করে আমি যখন লাগাবো, এই লাগানোর পদ্ধতিটা কেমন হবে? আচ্ছা, আপনি সঠিকভাবে বলেছেন। দেখুন, বীজতলাতে যে চারাটা তৈরি হয়ে গেল, সেই চারাটার বয়স 4 থেকে 5 সপ্তাহের হয়ে গেলেই আমাকে বুঝে নিতে হবে, অর্থাৎ এই সময় মোটামুটি 4-5 পাতা এসে যায় বীজতলার যে চারাটা, এই চারাটা আমাদের মূল জমিতে রোয়ার উপযুক্ত হয়েছে আমাদের ধরে নিতে হবে। তো মূল জমিটা খুব ভালো মতন গোবর সার দিয়ে কৃষক ভাইরা সাধ্যের মধ্যে যতটা পারা যায় একদম তৈরি গোবর সার, কেঁচো সার, পাতা পচা কম্পোস্ট সার, এগুলো দিয়ে মূল সার জমিতে মূল সার ব্যবহার করে আমাদের জমিটা তৈরি করে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে অতিরিক্ত রসে অনেক সময় অনেক কৃষক বন্ধুরা জমিতে রোয়া করেন, সেটা সঠিক নয়। তাহলে রোদ খাইয়ে মূল সার এবং জৈব সার সাধ্যের মধ্যে দিয়ে আমাকে তৈরি করে নিতে হবে। এবারে নার্সারি থেকে যে চারা তৈরি হয়ে রয়েছে, সেই চারাগুলো কিন্তু ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে জাত ভিত্তিতে আমাকে সুনির্দিষ্ট দূরত্বে অর্থাৎ একটা লাইনে আমাকে কিন্তু এই চারাগুলো রোয়া করতে হবে। তো আমি একটি কৃষক ভাইরা যারা শুনছেন তাদের জ্ঞাতার্থে সাধারণভাবে একটি ধারণা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে 4-5 পাতার চারা, যে 4 সপ্তাহ বা 5 সপ্তাহের বয়সী চারা, এটা জলদি জাতের ক্ষেত্রে আমরা 1.5 ফিট বাই 1.5 ফিটে আমরা রোয়া করতে পারি। আর যদি একটু মূল সময়ের বা একটু লেটে যদি আমাদের রোয়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই 2 ফিট বাই 2 ফিট অর্থাৎ লাইন থেকে লাইন 2 ফিট আর লাইনের ভেতরে চারা থেকে চারা 2 ফিট, এই ধরনের দূরত্বে আমরা কিন্তু জমিতে আমরা এই বীজতলার চারাগুলোকে রোয়া করব। ঠিক আছে। আর অফ সিজনের ক্ষেত্রে যে ফুলকপি বা বাঁধাকপির কথা বললাম, অফ সিজনে যেহেতু যে সবজিগুলো হয় তার বৃদ্ধি স্বাভাবিক সিজনের থেকে যেহেতু ততটা হয় না, সে কারণে একটু ক্লোজার স্পেসিং অর্থাৎ একটু চেপে রোয়া করার দরকার হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি যেটা বললাম 1.5 ফিট বাই 1 ফিট এরকম করি, তাহলেও সেটি চলতে পারে। ঠিক আছে। আচ্ছা বলুন বাবু, আমি কপি যখন আমি মূল জমিতে আমি যখন রোপণ করছি, আচ্ছা সেক্ষেত্রে খাদ্য বস্তু হিসেবে যে সার আমরা ব্যবহার করব, এর পরিমাণটা কতটা? আচ্ছা, ঠিকই বলেছেন যে আমাদেরকে মূল জমি তৈরির সময় একটি সার ব্যবহার করতে হয়, আর পরবর্তীতে আমাদের হচ্ছে চাপানে সার ব্যবহার করতে হয়। তো মূল সার হিসেবে যেটি আমরা ব্যবহার করব, সেই সার কিন্তু আমরা যে পুরো যে সারটা আমরা ব্যবহার করব তার নাইট্রোজেনের অর্ধেক এবং পুরো ফসফেট এবং পটাশটা এটা আমরা মূল সার হিসেবে ব্যবহার করব। অর্থাৎ 120, 60 এই ধরনের ডোজ যদি আমরা ব্যবহার করি হেক্টর পিছু, অর্থাৎ 120 কিলো নাইট্রোজেন, 60 কিলো ফসফেট এবং 60 কিলো পটাশ, এই অনুপাতে যদি আমরা সার ব্যবহার করি, তাহলে নাইট্রোজেনের অর্ধেক এবং পটাশ এবং ফসফেটের পুরোটা আমরা মূল সার হিসেবে জমি তৈরির সময় ব্যবহার করব। আর 30 দিনের মাথায় বাদবাকি যে নাইট্রোজেন রইল তার 4 ভাগের 1 ভাগ আমরা একবার 30 দিনের মাথায় আমরা চাপান দেব, এবং বাকি যে 4 ভাগের 1 ভাগ নাইট্রোজেন সেটা আমরা 1.5 মাসের মাথায় আমরা
জমিতে চাপান ব্যবহার করবো। এবার এই ক্যালকুলেশনটা, অর্থাৎ এই যে সারের কথা বললাম, অনেক কৃষক বন্ধু নাইট্রোজেনের জন্য ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, ফসফেটের জন্য পটাশ, মিউরেট অফ পটাশ ব্যবহার করে থাকেন। এছাড়া বাজারে হাজারো আমাদের যে যৌগিক সারগুলো রয়েছে, মিশ্র সার যেগুলো রয়েছে এনপিকে, সেগুলোর জন্য আলাদা ক্যালকুলেশন করে নিয়ে সেইভাবে ব্যবস্থাপনা নিতে হবে। আচ্ছা আচ্ছা, বরুণ বাবু, আমরা কৃষক বন্ধুদের কাছ থেকে শুনি যে তারা যে পরিচর্যাগুলো করেন, সেই পরিচর্যার মধ্যেও কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া যায় যাতে আমার কাঙ্ক্ষিত ফসলটা আরো ভালো হবে? একদম একদম সঠিক বলেছেন। দেখুন, প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে, বিশেষ করে সবজির চাষের ক্ষেত্রে এই পরিচর্যাগত বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চারা রোয়ার 3-4 দিন পর প্রয়োজনে যদি দেখা যায় যে রসের ঘাটতি হচ্ছে, তাহলে ঝাড়ি দিয়ে সেচ দিয়ে দেওয়া দরকার। জমি সবসময় আগাছা মুক্ত রাখা দরকার। তার কারণ সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমার যে মূল যে ফসল, তার থেকে আগাছার বৃদ্ধি কিন্তু বেশি থাকে। ফলে একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এই সবজি চারাগুলোকে। ফলে জমি যদি আমি প্রথম থেকেই আগাছা মুক্ত রাখতে পারি, তাহলে আমার যে মূল ফসল, সেই ফসলের বৃদ্ধি সঠিকভাবে হবে এবং আগাছাগুলো আমার ব্যবহার করার যে রাসায়নিক সার এবং যে উদ্ভিদ খাদ্য মাটিতে রয়েছে, তারা সেখান থেকে ভাগ বসাতে পারবে না। তো সেই জন্য জমি সবসময় আগাছা মুক্ত রাখা দরকার। আর এই আগাছা নিড়ানির ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়া দরকার, এই কারণে যে অনেক সময় আমরা যে নিড়ানি যন্ত্রগুলো ব্যবহার করি, সেই যন্ত্রে অনেক সময় শিকড়গুলো কাটা পড়ে। তাহলে শিকড় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকটিও কিন্তু কৃষক ভাইদের খুব নজরে রাখা দরকার। আর ভেলিতে ওই 15-20 দিনের মাথায় নিড়ানি দিয়ে আমরা যখন জমিগুলোকে তৈরি করছি, তখন কিন্তু ওই ভেলি করে গোড়ায় মাটি ধরিয়ে দেওয়া দরকার। এটাতে কি হয় যে গাছগুলো নুয়ে পড়ার সম্ভাবনা থাকে না, এবং সার চাপান ব্যবহার করার পর যে সার এবং সেই মাটিটা দিয়ে যদি আমরা গাছগুলোকে গোড়াতে ধরিয়ে দিতে পারি, তাহলে উদ্ভিদ খাদ্যেরও সঠিকভাবে পেতে পারে এবং গাছগুলো একটুখানি শক্তভাবে, দৃঢ়ভাবে মাটির সঙ্গে গেঁথে যেতে পারে। ঠিক আছে। আর আরেকটি জিনিস সেটি হচ্ছে যে আমাকে একটু প্রতিনিয়ত কিন্তু জমি পর্যবেক্ষণে রাখা দরকার। এখন অনেক কৃষক বন্ধু অনেক সময় কি হয়, চারা রোয়া করে দিয়ে সে বেশ কিছুদিন সময় হয়তো সঠিকভাবে তিনি জমিতে নজরদারি করতে পারলেন না। তাহলে সেক্ষেত্রে আমার যে বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়ার দরকার, সময়ে রোগ পোকার উপদ্রব আসতে পারে, তাহলে সঠিক সময়টা নির্বাচন করা কিন্তু এই নজরদারির উপরই কিন্তু নির্ভর করে। তাহলে এই বিষয়গুলো একটুখানি আমাদের দেখতে হবে। আর বিশেষ পরিচর্যার ক্ষেত্রে আমি তো সেচের কথা বলেছি, যে জমিতে রসের ঘাটতি বা রসের অবস্থা বুঝে নিয়ে আমাকে সময় মতো সেচ দিতে হবে। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে বিশেষ পরিচর্যার মধ্যেই আমাদের এই ফুলকপি, বাঁধাকপির ক্ষেত্রে দুটি অনুখাদ্যের কথা আমি বলবো, যেটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং আমাদের এই মুর্শিদাবাদ জেলার যে মাটির যে অবস্থান, তার যে গুণগত মান, সেই মান পরীক্ষা করে আমরা বহু ক্ষেত্রেই দেখেছি যে এক্ষেত্রে কিন্তু সোহাগা এবং মলিবডেনাম নামক দুটি অনুখাদ্যের বিশেষ ঘাটতি দেখা যায়। তো সোহাগার জন্য আমরা 20% যে বোরন বা সোহাগা বাজারে পাওয়া যায়, সেটি 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে, এবং মলিবডেনামের জন্য যে অ্যামোনিয়াম মলিবডেট নামক একটি অনুখাদ্য পাওয়া যায়, সেটি 0.5 গ্রাম প্রতি লিটার জলে, যদি আমাদের ফুল আসার আগে, অর্থাৎ এই যে ফুলকপির ফুল আসার আগে, এবং বাঁধাকপির ক্ষেত্রেও আমরা রোয়া করার 40-45 দিনের মাথায় যদি আমরা প্রতি লিটার জলে, তাহলে সোহাগার ক্ষেত্রে 1 থেকে 1.5 গ্রাম এবং অ্যামোনিয়াম মলিবডেটের ক্ষেত্রে 0.5 গ্রাম, এটি দিয়ে যদি আমরা স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু ফলনের দিক থেকে কৃষক ভাইরা উপকৃত হবেন। আচ্ছা বরুণ বাবু, হ্যাঁ, আমরা দেখেছি যে এই যে সবজি চাষের ক্ষেত্রে রোগ পোকা কিন্তু একটা বড় বাধা। আপনি বলুন, এই যে ফুলকপি, বাঁধাকপি চাষে কি কি ধরনের রোগ পোকার যে আক্রমণ হওয়ার সম্ভাবনাটা থাকছে? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। অন্যান্য সবজির মতো আমাদের এই ফুলকপি, বাঁধাকপিতেও রোগ পোকার সমস্যা কৃষক ভাইদের অনেক ক্ষেত্রেই মাথা ব্যথার কারণ হয়। তো রোগের ক্ষেত্রে 3টি বিশেষ রোগের কথা আমি এখানে আপনাদের বলবো। সেটি হচ্ছে বীজতলায় যে রোগটির জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই চারা ঢলে পড়া একটি রোগ দেখা যায়। অর্থাৎ চারাগুলো ছত্রাকের আক্রমণে কিন্তু ঢলে পড়ে। এটি একটি ছত্রাকজনিত রোগ। তো এই ক্ষেত্রে কি হয়, গোড়াগুলো বাদামি, মানে মাটির সংস্পর্শে যে চারাগুলো যে জায়গাটায় থাকে, সেই জায়গায় বাদামি দাগ হয়ে আস্তে আস্তে ওই জায়গাটা পচন ধরে বীজতলার চারাগুলো ঢলে পড়ে। তো আগে বলেছি এটি ছত্রাকজনিত রোগ। বীজতলার মাটি শোধন করা দরকার এবং
তামা ঘটিত যে ওষুধ অর্থাৎ কপার অক্সিক্লোরাইড যদি হয় তাহলে 4 গ্রাম প্রতি লিটার জল, আর যদি কপার হাইড্রোক্সাইড হয় তাহলে 2.5 গ্রাম প্রতি লিটার জলে ঝাড়ি করে যদি আমরা বা স্প্রে করে যদি আমরা বীজতলা চারাগুলোকে ভিজিয়ে দিতে পারি এমন ভাবেই যাতে গোড়াগুলোর মাটির যে সংস্পর্শে যে চারাগুলো থাকে সেই মাটিটাও ওই ওষুধগুলা জলে ভিজে যায়, তাহলে সেটি একটি ব্যবস্থাপনা হতে পারে। এছাড়া ফুলকপি বাঁধাকপিতে একটি রোগ হয়, ব্যাকটেরিয়া জনিত একটি রোগ, সেটি হচ্ছে একপেশে রোগ। এই একপেশে রোগ বলা হচ্ছে কারণ এটি দেখা যায় যে মানে গাছটার একদিকের পাতাগুলোতে এই রোগটা দেখা যায়, মানে একপেশে বা কালো শিরা রোগ অনেক সময় বলা হয়। এটি ব্যাকটেরিয়া জনিত রোগ, এক পাশ থেকে এই রোগের আক্রমণ দেখা যায় বলে এটি বলা হয়। এটাতে কি হয় যে গাছের পাতার ধারগুলি প্রথমে হলদে হয়ে যায় এবং কিনারা থেকে ভেতরের দিকে পাতা শুকিয়ে অনেক সময় ভি অক্ষরের মতন হয় এবং পরে পাতার শিরা এবং উপশিরাগুলো বাদামি রং ধারণ করে কালচে হয়ে পচে যায়। এটা একটা মারাত্মক রোগ। এই কারণে এই রোগটি দেখা মাত্র কিন্তু আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে 10 লিটার জলে আমরা 1 গ্রাম স্ট্রেপ্টোসাইক্লিন জাতীয় যে ব্যাকটেরিয়ার ওষুধ রয়েছে এবং 10 গ্রাম কার্বেন্ডাজিম এটা আমরা মিশিয়ে যদি স্প্রে করে দিতে পারি তাহলে এই যে একপিসে বা কালো শিরা বা কালো পচা রোগটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া যেটা হয় যেটা হচ্ছে পাতায় বাদামি দাগ হয়, এটিও একটি ছত্রাকজনিত রোগ। এটির জন্য ওই তাম্র ঘটিত যে ওষুধ যেগুলোর কথা বললাম সেটা যদি কৃষক ভাইরা সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেন তাহলে এটি যথেষ্ট উপকারে আসবে। আর কীটশত্রুর ক্ষেত্রে আমি 3টি কীটশত্রুর কথা বলবো। একটি হচ্ছে যে পাতা খাওয়া যে সমস্ত লেদা পোকা, অর্থাৎ পাতাগুলোকে সবুজ অংশ খেয়ে পাতাগুলোকে ঝাঁঝরা করে দেয়, এই লেদা পোকার জন্য আমরা ক্লোরোপাইরিফস বা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন যে মিশ্রণ যেগুলো রয়েছে মিশ্র ওষুধ সেগুলো আমরা 2.5 ml প্রতি লিটার জলে যদি আমরা ব্যবস্থা নিই। আর প্রাথমিক অবস্থায় এই পোকাগুলো যখন পাতায় ডিম পারে তখন ওই ডিমের গাদা বা আক্রান্ত অংশে ছোট ছোট পোকাগুলো যখন দলবদ্ধভাবে একসঙ্গে থাকে সেগুলোকে যদি আমরা কালেক্ট করে নিয়ে যদি আমরা এগুলোকে নষ্ট করে দিতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই আক্রমণের এই প্রবণতাটাকে কমানো যায়। আর আরেকটি কথা বলবো যে জাপ পোকা, এই পোকাও কিন্তু এক ধরনের শোষক পোকা। এই পোকাগুলো পাতা থেকে রস শুষে শুষে খায়, ফলে গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা নষ্ট হয়, পাতাগুলো কুঁকড়ে যায়। এর জন্য অন্তর্বাহী যে ধরনের কীটনাশক রয়েছে যেমন ফিপ্রোনিল 5%, 5% 1 ml প্রতি লিটার জলে যদি কৃষক বন্ধুরা ব্যবহার করেন। আর শীতকালে কি হয়, নিমঘটিত যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো 10,000 ppm থেকে 50,000 ppm এর মাত্রার নিমঘটিত কীটনাশক অর্থাৎ যেগুলো জৈব কীটনাশক রয়েছে সেগুলো শীতকালে খুব ভালো কাজ করে, কেননা আবহাওয়ার তাপমাত্রা তো কম থাকে, তো সেই ক্ষেত্রে ব্যবহার করলে উপকার পাবেন। আর আরেকটি যেটি কপি জাতীয় সবজিতে যেটি হয় হিরক পিট মথ বা ডায়মন্ড ব্যাক মথ, ছোট ছোট লেদা নীলচে সবুজ রঙের লেদা, এরা পাতায় গোল করে ফুটো করে দেয় এবং বাঁধাকপি ফুলকপিতে যদি পাতাগুলো ফুটো করে ঝাঁঝরা করে দেয় স্বাভাবিকভাবেই তার যে বাজার মূল্য তার যে ফলন সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে এইটির জন্য নিমতে যেটি বললাম নিমঘটিত কীটনাশক 10,000 ppm 2.5 থেকে 3 ml প্রতি লিটার জল, অথবা যদি আমরা ভিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া যেটি জৈব কীটনাশক হিসেবে ব্যবহার করা যায় সেটি যদি 1 গ্রাম প্রতি লিটার জলে বিকেল বেলা কৃষক ভাইরা ব্যবহার করেন তাহলে যথেষ্ট উপকৃত হবেন তারা। তো এই 3টি পোকার কথা বললাম কীটশত্রু যারা এই ফুলকপি বাঁধাকপিতে খুব সমস্যা তৈরি করে। তো এইভাবে ব্যবস্থা নিলে আমার মনে হয় যে কৃষক বন্ধুরা শুনছেন তারা যথেষ্ট উপকারী পাবেন। একদম। আমরা বাঁধাকপি ফুলকপি নিয়ে যে আলোচনা আমরা এতক্ষণ করলাম, আশা করব এই আলোচনা শুনে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আজকে আমরা এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সহকারী কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বহরমপুর মহকুমা, বরুণ কুমার ভট্টাচার্য। বরুণ বাবু, আকাশবাণীর পক্ষ থেকে এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমার পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আরে কি ব্যাপার গো দিনু কাকা? আরে বলো জব্বার ভাই, আজকাল তো দেখছি তুমি খুব আনন্দে আছো গো। কি বলছো? আনন্দে থাকবো না? আরে আমাদের ওই অঞ্চলে ওই যে গো কৃষক সংগঠন, ইংরেজিতে কি বলে জানো? ওইটা হচ্ছে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের কথা বলছো তো? হ্যাঁ, ফার্মার্স প্রোডিউসার কি বলে অর্গানাইজেশন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই ওরা না আমাদের অঞ্চলে মস্ত বড় কোল্ড স্টোরেজ বানালছে গো। কি বলছো গো? আরো বলছে এইটা নাকি এই ভারত সরকারের সহযোগিতায় বানালছে। তাই শুনছি আমাদের আশপাশের গাগঞ্জ গালাতে না হ্যাঁ
মস্ত মস্ত গোডাউন বানিয়েছে। এ তো আনন্দের কথা গো। সেখানে আমরা সবাই সব রকমের ফসল রাখতে পাচ্ছি, আর আমাদের ফল সবজি আর নষ্ট হবার ভয় নাই খো। এটা কিন্তু ঠিক বলেছে। পরে আমরা ওইগুলো বিক্রি করে আরো অনেক বেশি পয়সা পাবো গো। বাহ, তাহলে তো কৃষক ভাইদের খুব ভালো হবে বলো। ভালো বলে ভালো, যশ ভালো হবে। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা শুনে নেব লোকগীতি। শিল্পী স্বপন বসু। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। চল মিনি আসাম যাব। কোর মারা যেমন তেমন, পাতা তোলা কাম গো। কোর মারা যেমন তেমন, পাতা তোলা কাম গো। হায় যদুরাম ফাঁকি দিয়া পঠাইলিয়া। চল মিনি আসাম যাব। পয়সার পুটি মাছ, কায়া গুলার তেল গো। এক পয়সার পুটি মাছ, কায়া গুলার তেল গো। মিনির বাপে মাঙ্গে যদি আরই দিব ঝোল গো। মিনির বাপে মাঙ্গে যদি আরই দিব ঝোল গো। চল মিনি আসাম যাব। এতক্ষণ শুনলেন স্বপন বসুর কণ্ঠে লোকগীতি। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এবারে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। জেলার তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্ক বার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামী 36 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া থাকবে প্রধানত রৌদ্রোজ্জ্বল। আগামী 3 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। এই সঙ্গে শেষ হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।